experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নড়ছো কেন এত? চুপচাপ দাঁড়াও, বন্ধনীটা আটতেই দিচ্ছ না ঠিক করে। গলা ছেড়ে নিল বেগম, অসহায় গলায় বলল, এই লড়াই বন্ধ করে দিলে হয় না? না, হয় না, লড়তে হবে তোমাকে, না হলে আমি ওই লোকের মুখ সেলাই করে দেব। সেটা কি ভালো হবে? আটকে উঠল বেগম, তাড়াহুড়োর স্বরে বলল, না না, এমন করবেন না, আমি লড়বো। কিছুক্ষণের মধ্যে বেগমকে সাথে নিয়ে উদ্যানে উপস্থিত হলো সুলতান। তোহফাকে নিজের কোলে তুলে নিয়ে সবার সামনে রাজকীয় কেদারায় গিয়ে বসল। বেগমকে ইশারা করলো তালোয়ার নিতে। অসহায় হয়ে মাহতাবের হাত থেকে তালোয়ার তুলে নিল বেগম। হাসছে তার মামা শ্বশুর। সহজেই জিতে যাওয়ার আত্মবিশ্বাস পরিলক্ষিত হচ্ছে চোখে মুখে। দুজন সামনাসামনি দাঁড়িয়ে অপেক্ষা করলো সুলতানের নির্দেশের। তোহফা খেলছে সুলতানের কোলে বসে, কখনো আবার ডাব ডাব করে তাকাচ্ছে মায়ের দিকে। হয়তো ভাবছে মায়ের হাতে এত বড় অস্ত্র কেন। সুলতানের ঠিক পেছনেই ডান পাশে বসেছে তানহা, তারপর আব্দুর রহমান, জারনাব, বণিক। জারনাব আর বণিকের কেদারার মাঝে একটি শূন্য কেদারা পড়েছিল। সমস্ত দায় দায়িত্ব শেষে সেখানে এসে ধপ করে বসে পড়ল মাহতাব। আব্দুর রহমানের মাঝে তখনও অনুতপ্ততা। সে অন্যমনস্ক হয়ে আছে নিজের অপরাধের কথাগুলো ভেবে। ফাইজা লাফালাফি করছে উত্তেজনায়। হাফসা রাগ করে থামিয়ে দিচ্ছে। মেয়েটা আজকাল মাঝে মাঝে ভীত হয়ে থাকে, কিন্তু আজ এসব আয়োজনে নিজের ভয়টাকে বোধহয় দূরে ঠেলে দিয়ে উপভোগ করতে চাইছে। তানহা একটাবারের জন্য তাকালো না মাহতাবের দিকে, বরং সুলতানের কোলে বসে থাকা তোহফার সঙ্গে হাসি মুখে এটা ওটা বলছে। সে যেন নিখুঁতভাবে উপেক্ষা করতে চাইছে মাহতাবকে। মাহতাব খানিক অবাক হলো, বেশি ধ্যান দিল না সেদিকে। জাইনাবের দিকে চেয়ে ধীর স্বরে বলল, জুই। ফিরে তাকালো জাইনাব, অত্যন্ত চিন্তিত গলায় বলল, এখন কি হবে আসমাইন? ব্যথা পাবে তো সোফিয়া। হতাশ হলো মাহতাব, নিজের অভিব্যক্তি লুকিয়ে সহসা হেসে বলল, চিন্তা করো না, সুলতানের কিচ্ছু হবে না। সুলতান আছেন তো এখানে। সেটাই তো বড় ভয়। মানে? তোমার পাশে তাকিয়ে দেখো বণিক কিভাবে এক দৃষ্টে চেয়ে আছে সোফিয়ার দিকে। আমার খুব ভয় করছে আসমাইন। ঘুরে তাকালো মাহতাব। বণিককে এভাবে হা করে বেগমের দিকে চেয়ে থাকতে দেখে অতিশয় বিরক্ত হলো সে। এর মতো বোকার স্বাদ দুটো দেখেনি। মরার এত তারা কেন এটার তার তো বুঝেই আসে না। পুনরায় জার্নাবের দিকে চেয়ে বলল, তুমি এত চিন্তিত হও না, আমি দেখছি কিছু হবে না। তোমার বোনের আর এই বণিককেও দেখে বাঁচানো যায় কিনা। হাজার হলেও তোমার বেচার আছে। জার্নাব কটমট করে তাকালেও আর সেই দৃষ্টি নজর এলো না মাহতাবের। সেই তো মধ্যে কেদারা ঠেলে গিয়ে গেছে বণিকের পাশে। কানের কাছে ঝুঁকে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, দুনিয়াতে মরার এত উপায় থাকতে তুমি এই পথটাই কেন বেছে নিলে? আকস্মাৎ এহেন বাক্যে চকিতে ফিরল আবরার। অবাক হয়ে বলল, আমাকে বলছো? আর কেউ তো বেচারা নেই এখানে, তা তোমার তো মরার ইচ্ছে কেন বলো তো? আমার আমার কখন মরার ইচ্ছে হলো? হতবাক হলো বণিক। তেতে উঠল মাহতাব, রাগান্বিত স্বরে বলল, তাহলে এভাবে আশিকের নজরে সুলতানের স্ত্রীর দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে জানো না এর পরিণাম? প্রাণে মেরে ফেলবে সুলতান তোমাকে। একবার যদি তোমাকে হত্যার আদেশ দিয়ে বসে, তাহলে আমার আর কিছু করা থাকবে না। তখন না চাইলেও মারতে হবে তোমাকে। না মানে? থতমত খেল বণিক। দুনিয়াতে এত এত মেয়ে থাকতে তোমাকে এই মেয়েটাকে ভালোবাসতে হলো? মানে সত্যি কি যাচ্ছে তো রকমের ভাগ্য তোমার। এমন একজনকে ভালোবেসে ফেলেছ যে নিজেই তোমাকে মেরে ফেলবে বেশি ভালোবাসার প্রকাশ করলে। আর তার চারপাশে কঠিন বেষ্টনী হয়ে সুলতান তো আছে, তার থেকে কখনোই ছাড় পাবে না। কিছুই বলল না বণিক। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, বোধহয় পাত্তাই দিল না মাহতাবের কথাগুলোকে। লড়াই শুরু হতে এখনো কিছুটা সময় আছে দেখে তানহার দিকে ঘুরে বসলো সুলতান। আদরে কণ্ঠে ডাকলো, তানহা।
হুম। তোর কি কোনো কারণে মন খারাপ? না তো। কোনো অসুবিধা হলে আমাকে বল। বিবাহের কারণে এরকম চুপচাপ হয়ে গেছিস? তোর অসম্মতিতে কিছুই হবে না, আমাকে বল। ছলো হলো তানহার দৃষ্টি। অসহায় হয়ে চেয়ে থাকলো ভাইয়ের দিকে। সুলতান আবারও বলল, বিবাহে সম্মতি নেই তোর? ঠোঁট চেপে ডানে বামে মাথা দোলালো তানহা। ধরা গলায় বলল, আমি এখন বিবাহ করতে চাই না ভাইয়া। তোর কোনো পছন্দ আছে? আর চোখে একবার মাহতাবের দিকে তাকালো তানহা। কিন্তু মাহতাব তো এক দৃষ্টিতে জারনাবকেই দেখে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নেয় তানহা। স্বাভাবিক গলায় বলল, না, আমার নিজস্ব কোনো পছন্দ নেই। আমাকে একটু বোঝাও না ভাইয়া। আমি আরও কিছুদিন পরে বিবাহ করতে চাই। সন্তুষ্ট হলো সুলতান। তানহার জন্য বেশ চিন্তায় ছিল সে। হাসি মুখে তানহার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে একদম মন খারাপ করে থাকিস না, এই বিবাহ হবে না। তুই যেদিন চাইবি সেদিনই হবে। এখন একটু হেসে দেখা তো দেখি। মন থেকে হাসি না আসলেও ভাইকে দেখানোর জন্য অধর প্রসারিত করলো তানহা। তাকে খুশি দেখে সুলতান মুচকি হেসে ঘুরল বেগমের দিকে। তার গতিবিধি লক্ষ্য করে হুট করে বণিকের দিকে তাকালো। বণিক এখনো এক দৃষ্টে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে বেগমের দিকে, যেন কত কাল দেখে না তাকে। এই মুগ্ধ দৃষ্টি সহ্য হলো না সুলতানের। ফুঁসে উঠল মুহূর্তেই। এই রাগে রি করে উঠল তার শরীর। কিছুক্ষণ বাদে কিছু একটা ভেবে কেদারা ছেড়ে উঠে মহলে চলে গেল বণিক। মৃত্যুর সময় আসলে বুঝি মানুষ নিজেই মৃত্যুর দিকে দৌড়ায়। আর এক মুহূর্ত সময় ব্যয় করল না সুলতান। দ্রুত তোফাকে মাহতাবের কোলে দিয়ে শক্ত করে ধরল নিজের তলোয়ার। একবারও পেছনে না তাকিয়ে হন্তদন্ত হয়ে ছুটল মহলের দিকে। মাহতাব সব কিছু লক্ষ্য করলেও বিন্দু মাত্র বিচলিত হলো না। আর চোখে একবার সারনাবকে দেখে ব্যস্ত হয়ে পড়ল তোহফাকে নিয়ে, যেন কিচ্ছুই ঘটেনি। সে উপেক্ষা করলেও বেগমের নজর থেকে আড়াল হলো না এই ঘটনা। সব ভুলে তলোয়ার ফেলে দিয়ে দিক বেদিক ছুটে গেল সে। সমস্ত সেবক সেবিকা সৈনিক আজ বাইরে থাকায় একেবারে ফাঁকা মহল স্তব্ধ হয়ে আছে। এ যেন ঝড় ওঠার পূর্বের কঠিন নীরবতা। অন্য কোথাও না গিয়ে সোজা বণিকের কামরার দিকে ছুটেছে বেগম। আতঙ্কে রক্তশূন্য হলো যেন শরীর। গলা শুকিয়ে কাঠ হয়েছে। বণিকের কামরার দূরত্ব বুঝে আজ কয়েকশো গুণ বেড়ে গেছে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে অবশেষে বোধহয় বণিকের কামরা পাওয়া গেল। দ্বার ঠেলতে উপলব্ধি হলো ভেতর থেকে এঁটে দেওয়া হয়েছে কপাট। আরও ভীত হয়ে পড়ল বেগম, কারণ ভেতর থেকে বণিকের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বেঁচে আছে তো লোকটা? চোখের পলক পড়তেই ভেতর থেকে ভেসে এলো সুলতানের চাপা গর্জন। শিকার শেষে সিংহ যেমন গর্জে ওঠে, তেমনটাই ঠেকলো বেগমের নিকট। কামরার ভেতর সুলতানের অস্তিত্ব হাজার গুণ উত্তেজিত করে তুলল বেগমকে। ডুকরে কেঁদে উঠল সে। আজ বুঝি অপরাধের রঙে রেঙেই গেল তার প্রিয় হাতগুলো। শক্ত হাতে বারংবার দ্বারে থাবা বসে কান্না মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল, দ্বার খুলুন সুলতান। তীব্র আধার ছুঁয়ে দিয়েছে মহলের গুপ্ত স্থানে অবস্থিত কালকুঠুরিকে। বিকেলের এই সুন্দর প্রকৃতি ছুঁতে পারছে না সেই স্থান। আলো নেই বিন্দুমাত্র। ছোট্ট লোহার কারাগার জুড়ে পিনপিন নীরবতা। মেঝেতে বসে ঝিমোচ্ছে কালকুঠুরির এক এবং একমাত্র কয়েদি, যার খোঁজ জানে না দুনিয়াবাসী। আর না তো কখনো জানতে পারবে তার দুর্বিষহ দিনগুলোর কথা। শক্ত লোহার বেড়ি তার হাত পা গলায় তাকে সৃষ্টি করেছে। শরীরে পিছিয়ে আছে ভারী শেকল। আকস্মাৎ কারো উপস্থিতি পেয়ে আঁখি মেলল সে। লাল টকটকে সেই দৃষ্টি। লম্বা লম্বা চুল দাড়িগুলো অযত্নে সফেদ বর্ণ ধারণ করেছে। গালে মুখে ময়লা। কতকাল পানির স্পর্শ পায় না যেন। পাংশুটে মুখভঙ্গি। একজন সৈনিক এগিয়ে এলো ভীত মুখে। এক হাতে মশাল, অন্য হাতে খাবার। ভয়ে কাঁপতে কাঁপতে সযত্নে লোহার শিক গলিয়ে কারাগারের ভেতরে ছুঁড়ে দিল খাবার। পানির একটা বড় কলসি কারাগারের ভেতরেই থাকে। সুযোগ বুঝে কয়েদের ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে তাতে পানি ভর্তি করে দেওয়া হয়।
সৈনিক কোমরে গুজে রাখা ওষুধের শিশি এগিয়ে দিল কারাগারের ভেতর। হাসল কয়েদি। সৈনিকের ভীরুতা দেখে তাচ্ছিল্য হাসল, তবুও যেন সৌন্দর্য মিলল সেই হাসিতে। চেহারায় সে কি দাম্ভিকতা! সেই বোধহয় প্রথম কয়েদি যে কিনা বন্দি হয়েও এত সেবা যত্ন পায়। হাত পায়ের ক্ষতগুলোর দিকে চেয়ে মলিন হলো তার অভিব্যক্তি। কবে কোন সময়ে এই ক্ষতগুলো সৃষ্টি হয়েছে মনে পড়ল না। অবশ্য এই ঘটনা আজ নতুন নয়, এটা নিত্যদিনের সঙ্গী। প্রত্যহ কাজগুলো অনেক কিছুই মনে থাকে না তার। এই যেমন এখন সে কত স্বাভাবিক আছে, নিজের নাম, পরিচয়, পরিবার, পরিজন সব কিছুই তার মস্তিষ্কতে জীবিত। অথচ কী যে হয় সে সব ভুলে যায়, আক্রমণ করে বসে যাকে তাকে, ভুলে যায় সব কিছু। সৈনিককে ভয় পেতে দেখে সে মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ কেন? আমি কি খেয়ে ফেলবো তোমাকে? ভয়ে কুঁকড়ে গেল সৈনিক। এই রাশভারী কণ্ঠ আতঙ্ক ধরালো, মৃত্যুর আতঙ্ক। ভয়ে ভয়ে তাকালো কয়েদির দিকে। কি সুন্দর হাসছে, যেন এত ভালো মানুষ দুনিয়ার বুকে আর নেই। অথচ যখনই তার নেশা চেপে বসে তখনই সে জানোয়ার হয়ে ওঠে, হিংস্র বাঘের ন্যায় আচরণ করে, কাউকে না পেলে নিজেকে নিজে আঘাত করে। তাই প্রতিদিন তাকে খাবারের পাশাপাশি ঔষধও দেওয়া হয়। এক ছুটে পালিয়ে যেতে ধরল সৈনিক। নিরাশার চাদরে ঘিরে ধরল উক্ত কয়েদিকে। একটু কথাও কেউ বলে না তার সাথে। কত বছর সে কথা বলতে পারে না। বাইরের জগতের কাছে হয়তো সে মৃত, কিন্তু গুটি কয়েক যে মানুষগুলো জানে তার অস্তিত্বের সন্ধান, তারাও ভয় পায় তাকে। সে উচ্চস্বরে বলল, ওকে বলো এখানে যেন একটা ছোট লণ্ঠন লাগিয়ে দেয়, অন্ধকারে ভালো লাগে না আমার। ততক্ষণে পালিয়ে গেছে সৈনিক। শুধুমাত্র পেটের দায়ে হয়তো এই কাজ করতে হয় তাকে, নাহলে কেই বা চাইবে রোজ রোজ এভাবে ভয় ভয় কর্ম করতে। ম্লান হেসে হাতে পায়ে ওষুধ লাগাতে ধরল। খেতে ইচ্ছে করলো না। যত দ্রুত মরতে পারবে তত দ্রুতই সকলে আতঙ্কমুক্ত হবে। সে জানে কাল লণ্ঠন জ্বলবে এই কারাগারে। তার কোনো কথাই যে ফেলে দেওয়া হয় না। খাবার, ওষুধ সবই দেওয়া হয় তাকে। এমনকি ঈদের পোশাক, পায়েসটাও পাঠানো হয় এই কারাগারে। শুধু বাইরের আলো দেখা হয় না তার, ছুঁয়ে দেওয়া হয় না প্রিয়জনদের। এতে তার কষ্ট ও আফসোস হলেও রাগ হয় না। সে জানে তাকে এখানে আটকে রাখা ব্যতীত উপায় নেই। সে যে আর খোলা পাখির ন্যায় জীবনযাপন করার অবস্থাতে নেই। অন্য কোনো সাম্রাজ্য হলে হয়তো এতদিনে ফাঁসি দিত তাকে, হত্যা করা হতো বহু পূর্বেই। শুধুমাত্র মায়া থেকেই তাকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে। সুলতান শাহজালালের প্রতি এক চুল পরিমাণ অভিযোগ নেই তার। যা আছে তা কেবলই শ্রদ্ধা, মায়া, সম্মান। কাতর চোখ জোড়া বুঝে নিল সে। বন্ধ দৃষ্টিতে ভেসে উঠল দুজন ফুটফুটে কিশোরের হাস্যোজ্জ্বল চেহারা। তলোয়ার হাতে দৌড়ে ছুটতে ছুটতে যেন তার দিকেই আসছে তারা। দুজন একসাথে তার বুকে হামলে পড়তেই দৃষ্টি মেলল সে। ছলো ছলো করে উঠল নয়ন, কাপা কাপা অধর নাড়িয়ে বলল, কত বড় হয়েছে ওরা? যুবক হয়েছে, তাগড়া যুবক। অস্ত্র ধরতে শিখেছে কি আমার মতো, নাকি আমার চেয়েও দক্ষ হয়ে উঠেছে সেই কাঁচা হাতগুলো? কিছুক্ষণ থেমে বড় বড় শ্বাস নিল, আবারও বলল, সে কি সুলতান হয়েছে? অত্যাচারী শাসক হয়নি তো? না 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 না, সে কখনোই অত্যাচারী হতে পারবে না। নিশ্চয়ই দায়িত্ববান একজন সুলতান হয়ে উঠেছে। বিবাহ করেছে কি? বণিকের দ্বারের সম্মুখে অস্থির বেগম। শক্ত হাতে কয়েকবার থাবা বসাতেই কর্কর শব্দ তুলে খুলে গেল দ্বার। স্বাভাবিক গম্ভীর ভঙ্গিতে দ্বার ঠেলে বেরিয়ে এলো সুদর্শন পুরুষ। তলোয়ার কোমরে ঝুলছে নিয়ম মাফিক। পেছনে আরও একজন পুরুষ এসে দাঁড়িয়েছে দ্বারের সম্মুখে। সেদিকে তাকানোর প্রয়োজন বোধ করল না বেগম, বরং রক্তলাল দৃষ্টিতে গম্ভীর পুরুষের মুখপানে চেয়ে রইল। ভেজা চোখের পাপড়ি, বিন্দু মাত্র নড়চড় নেই। দুপা এগিয়ে এলো সুলতান। অনিমেষ চেয়ে থেকে হুট করে বলে বসল, মাশাআল্লাহ। কিছু না বুঝে বোকার মতো তাকালো বেগম। অধর গুলে বেরিয়ে এলো, হুম, সুন্দর লাগছে।
লাগছে, অত্যাধিক সুন্দর। পুনরায় বলল সুলতান। বাক্যের আগা মাথা উপলব্ধি করতে সময় লাগলো বেগমের। মস্তিষ্ক সদয় হতে আঁখি নড়ে উঠল। পরপর ভেজা পলক পড়ল দুবার। কিসের ভেতর কি? পান্তাবাতে ঘি? প্রবাদের যথার্থ টের পেল এই মুহূর্তে। সুলতান আবারও তাকে এলোমেলো করতে গাঢ় দৃষ্টি ছুড়ে দিয়ে আওড়ালো, চোখের পানি নারীকে অপরূপার খেতাব করিয়ে দেয়, আর আমার বেগমকে জান্নাতের হুর, না না হুর নয়, হুরদের সর্দার নেই। কিছুক্ষণ থেমে থেমে বলল সে। এলোমেলো হলো বেগম। দৃষ্টিতে বিস্ময় নিয়ে এক ফোঁটা শব্দ বেরোলো না মুখ থেকে। ধোঁয়াশা হলো চতুর্দিক। সব কিছু ভুলে যেতে ইচ্ছে করলো নিমেষে। বদলে গেল সুলতানের ভাবাবেগ। ভ্রুকুচকে বলল, কাঁদছিলে? কেন কাঁদছিলে? মরে গেছি আমি? বাঁধ ভাঙা স্রোতের ন্যায় পুরুষালী বুকটাতে আছড়ে পড়ল বেগম। বুকের কাছের কাপড়টুকু শক্ত করে খামচে ধরল। ভীত আর ধীর গলায় বলল, ভয় ভয় পেয়েছিলাম আমি। ভয়? কিন্তু কেন? এই নারীর ভেজা চোখ সহ্য করতে হিমশিম খেতে হচ্ছে সুলতানকে। তবুও কেন যেন মনে হলো তার জন্য কাঁদছে না এই হুর। পেছনে দাঁড়ে দাঁড়ানো বণিকের মৃত্যু ভয়ে কাঁদছে। রাগে অভিমানে মুচড়ে উঠল যেন। এই ভেজা চোখ অন্য পুরুষের জন্য, সে কথা মানতেই চাইল না সে। মেয়েটার অশ্রু বড্ড পোড়ায় তাকে, অথচ অন্য পুরুষের জন্য ফেলানো সেই অশ্রুই যেন কাঁটার মতো বিচ্ছে শরীরে, পীড়া দিচ্ছে। বক্ষদেশ গলিয়ে রাখা মাথাটাকে বুকে চেপে ধরার উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া হাতটা না চাইতেও গুটিয়ে নিল। তার বুকের ওপর নাক দুলছে বেগম। শিউরে উঠল সে। শক্ত করে জড়িয়ে ধরার ইচ্ছেটাকে দমন করে খসখসে কণ্ঠে শুধালো, বণিকের জন্য কাঁদছিলে? কি হয় সে তোমার? বিশেষ কেউ, যার জন্য চোখের পানি ফেলানো যায় বিনা সংকোচে? চকিতে মাথা উঠালো বেগম। বিস্মিত দৃষ্টিতে চাইল গম্ভীর আর কঠোর মুখটার দিকে। মায়া দয়া কি বিলীন হয়ে গেছে এই মুখটা থেকে? কি বলছে এসব সুলতান? সে কেন বণিকের জন্য কান্না করবে? অন্য পুরুষের জন্য চোখের পানি ছড়ায়নি সে। উত্তেজিত গলায় বলল, সুলতান, উত্তর দাও এলি। ভুল বুঝছেন আপনি। অন্য পুরুষের জন্য চোখের পানি ছড়ানোর অনুমতি আমি দেইনি। শান্ত শীতল তার কণ্ঠ। শান্ত ভঙ্গিমার পেছনের রাগটা যেন ধ্বংস করে দিতে সক্ষম পুরো পৃথিবী। বেগমকে চুপ থাকতে দেখে অধৈর্য হয় শান্ত পুরুষ। হাঁসফাঁস কণ্ঠে উত্তেজনা মিশে শুধায়, কেন এলি? কেন অন্য পুরুষের জন্য কাঁদবে তুমি? আমি অন্য পুরুষের জন্য কাঁদিনি সুলতান, বিশ্বাস করুন। এই পানি অন্য পুরুষের জন্য নয়। খুব করে বিশ্বাস করতে চাইল সুলতান, কিন্তু চোখের পানির আর কোনো কারণ খুঁজে পেল না। অস্থির চিত্তে শুধায়, তবে কেন এই নোনা জল? বলো এলি, কেন ছুটে এসেছো তুমি? কৈফিয়ত দেওয়ার জন্য বাক্য সাজালো বেগম। খানিকটা সময় নিল, অথচ বলা হলো না কিছুই। পূর্বেই এগিয়ে এলো বণিক। বেগমের পাশে দাঁড়িয়ে দৃষ্টিতে চঞ্চলতা ফুটিয়ে কিছু বলবে সজোরে ধমকে উঠল সুলতান। চুপ, একদম চুপ। মাঝখানে কেউ কথা বলা আমার পছন্দ নয়। আমার বেগমের পাশে কেউ দাঁড়াক, সেটা আরো অপছন্দনীয়। হুট করে জোরালো ধমকে কেঁপে উঠল বেগম। ভয় ধরল বুকে। তার আতঙ্কিত মুখ বোধহয় সহ্য হলো না বণিকের। একবার তাকিয়ে ব্যস্ত হয়ে সরে দাঁড়ালো সে। দূরত্ব বাড়ালো বেগমের থেকে। উত্তেজিত হয়ে সুলতানের উদ্দেশ্যে বলল, চিৎকার করবেন না, সরে দাঁড়াচ্ছি আমি। হুটহাট চিৎকারে চমকে উঠছে জোভিয়া। হতবাক দৃষ্টিতে বেগমের দিকে চাইল সুলতান। সত্যিই চমকে উঠছে মেয়েটা, যে কেমন খুঁকড়ে গিয়েছে আতঙ্কে। এভাবে চিৎকার করা একেবারেই উচিত হয়নি। ভুল করেছে সে, বড্ড ভুল করেছে। ভীষণ রাগ হলো। সে কেন ভুলে গেল চিৎকার চেঁচামেচি সইতে পারে না তার বেগম। আটকে উঠে অকস্মাৎ চিৎকারে নিজের রাগ দমন করার বৃথা চেষ্টা চালালো কিছুক্ষণ। রাগ কেন কমছে না? এই ভেজা চোখ অন্য কারোর জন্য বলি কি? অতঃপর অত্যন্ত শান্ত গলায় কটাক্ষ করে বলল, খুব চিন্তা হচ্ছে? পরের স্ত্রীর প্রতি এত দরদ?
শেষবারের মতো পূর্ণ দৃষ্টিতে বেগমের আতঙ্কিত মুখপানে তাকালো বণিক। হতাশার তপ্ত শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নিল। খুব ইচ্ছে করছে এই মুখের পানে চেয়ে পুরো জনম পার করে দিতে, কিন্তু হায়, ভাগ্য তার সহায় নয়, তার ভালোবাসা তার নয়। ভাবতেই যেন বুকে চিম চিম নিখুঁত ব্যথা অনুভব হলো। বেগমের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে কণ্ঠে কঠিন রকম ব্যথা ধারণ করে বলে উঠল, দয়া করে ওকে কাঁদাবেন না। আমি ওয়াদা করছি সমস্ত অনুভূতি মুছে ফেলবো নিজের হৃদয় থেকে। ভুলক্রমে নজর পড়ে গেলেও স্বেচ্ছায় কখনোই মুখ দেখব না। দূরত্ব বজায় রাখবো আকাশ সম। কথাখানা বলে সব কিছু উপেক্ষা করে কামরায় গিয়ে দাঁড় এঁটে দিল সে। হাঁটু মুড়ে বসে পড়ল দ্বারের সামনেই। অগ্রসর হবার জন্য আর শক্তি নেই শরীরে। ঝরঝর করে গড়িয়ে পড়া অশ্রুধারা বাদ মানল না। জোরপূর্বক ভিজিয়ে তুলল নয়ন। বাঁধ ভাঙা কষ্টে নিমজ্জিত হলো পুনরায়। ভালোবাসা আর বিষাদ বুঝি একই তিথিতে জন্ম নিয়েছিল, তাই তো এত ভাব তাদের। যেখানে ভালোবাসা গড়ে ওঠে সেখানেই বিষাদ নিজের আধিপত্য বিস্তার করে। কে বলেছে ভালোবাসার মানুষ ভালো থাকলেই অপর প্রান্তের মানুষটা ভালো থাকে? এই যে চরম মিথ্যা উক্তি। সে তো ভালো নেই, তার ভালোবাসা ভালো আছে সুলতানকে নিয়ে, অথচ সে ভালো নেই। ক্ষণে ক্ষণে পুড়ে আঙ্গার হচ্ছে হৃদয় আঙিনা। প্রিয় মানুষটা ভালো আছে অন্যের ভালোবাসায়। এ যেন প্রাণনাশক এক বাক্য। সে ভেবেছিল সুলতানের সমস্ত মিথ্যা ছল চাতুরি বলে দেবে জোভিয়াকে, যেন পরবর্তীতে মেয়েটাকে ধোকায় পড়তে না হয়। মায়রার ঘটনা, কারাগারের ঘটনা সবই বলে দিতে চেয়েছিল জোভিয়ার নিকট। সে চায়নি মেয়েটা ধোকায় পড়ুক। কিন্তু তখন মাহতাবের কথাগুলো শুনে যখন সুলতানের দিকে তাকালো, তখন যেন সমস্ত ভুল ধারণা ভেঙে গেল নিমেষেই। সুলতানের সেই মুগ্ধকর দৃষ্টিতে সে দেখেছে জোভিয়ার জন্য সাজিয়ে রাখা অগণিত স্বপ্ন, ভালোবাসার উন্মাদনা, আগলিয়ে রাখা দৃঢ়তা। তাই তো সব ফেলে চলে এসেছিল নিজ কামরায় দুঃখ লুকাতে। দাঁড় আটার আগেই তেড়ে আসলো সুলতান। শ্বাসে উঠল অগ্নি দৃষ্টিতে। সহসা তলোয়ার উঁচিয়ে কি তেজে কণ্ঠেই না বলে উঠল, খবরদার তাকাবে না আমার এলির দিকে। আরেকবার তাকিয়েছো তো চোখ তুলে ভাসিয়ে দেবো শাহ নদীতে। চমকে উঠলেও নিজেকে সামলে নিয়েছিল বণিক। সুলতান তাকে শাসাচ্ছে, অথচ সেই অগ্নিঝরা দৃষ্টিতে সে দেখতে পেয়েছিল প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ফেলার ভয়ে আতঙ্ক। হতাশ হয়েছিল বণিক। দ্বার খুলতেই জোভিয়ার অশ্রু ভেজা নয়নে দৃষ্টি আটকে ছিল তার। সেখানেও সে খুঁজে পায়নি নিজেকে, পেয়েছিল সুলতান শাহজাইনকে। নিজের উপরে তাচ্ছিল্য হেসেছিল বণিক। এত এত ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়ালে যে পাপ হবে, ভীষণ অন্যায় হবে। স্বার্থ থাকলে সে নিজের সমাধিতে গোটা গোটা অক্ষরে লিখে দিত, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল দূর দেশের ক্ষমতাশালী এক রাজার সবচেয়ে মূল্যবান সম্পদ। মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে বেগম। চোখ মেলানোর সাহস হলো না সুদর্শন পুরুষের চোখে। ঠাকাতে পারছে না তার নিজস্ব একান্ত চাঁদদের দিকে। জড়তা ঘিরে ধরেছে তাকে। সাহস হলো না কিছু বলার। রেগে আছে কি পুরুষটা? বড্ড বেশি রাগান্বিত বুঝি তার পুরুষটা। এই পুরুষের রাগ যে বড় ভয়ানক হয়। দুমড়ে মুচড়ে দেয় তার দৃঢ়তাকে, মাটিতে মিশিয়ে দেয় সমস্ত সাহস, দাম্ভিকতা। বারংবার প্রচেষ্টার পরেও চোখে চোখ রাখতে অক্ষম বেগম। অভিমান হলো হঠাৎই। মানুষটাকে দেখতে পাচ্ছে না, সে কাঁদছে। কেন জড়িয়ে নিচ্ছে না তাকে? সে কি বেশি নিষ্ঠুর হতে চাচ্ছে? সমস্ত আড়ষ্টতা ঠেলে আওড়ালো, সুলতান। এই অশ্রু আমার জন্য বলো এলি? নীরব রইল বেগম। প্রিয় পুরুষের আবেশী স্বরে খেয়েই হারালো কথার শব্দভাণ্ডার, হাতড়ালো অস্থির চিত্তে। উত্তেজিত অধৈর্য সুলতান শৈল নাই নীরবতা, পুনরায় অস্থির স্বর, উত্তর দাও এলি, আমার প্রশ্নের উত্তর দাও। এই অশ্রু আমার জন্য? আপনার জন্যই সুলতান, অন্য কারোর জন্য নয়। তড়িৎ বেগে শীতল স্রোত বয়ে গেল শির দাঁড়াবে। বিচলিত হলো শক্ত পুরুষ, নিয়ন্ত্রণ হারালো সম্পূর্ণভাবে।
এই একটা বাক্য যেন ফিরিয়ে দিল তার আটকে থাকা প্রাণ। খলবলিয়ে উঠল উচ্ছ্বাসিত হৃদয়, নিজ মনেই আওড়ালো, যদি কখনো মাটি হও তুমি, আমি বর্ষণ হব। তোমার বুকে আছড়ে পড়ব মেঘলা আকাশ সরিয়ে। যদি বসন্তের ঝরে যাওয়া ফুল হও তুমি, আমি ঝড়ো হাওয়া হব। তীব্র অনিলে নিজের সাথে উড়িয়ে নেব তোমায়। সুলতানের নীরবতা ব্যথিত করল বেগমকে। আগ্রহী নয়নে চাইল নিজের পুরুষের পানে, বোঝার চেষ্টা করলো তার ভাবাবেগ। অস্থির হয়ে বলল, কিছু বলুন সুলতান, এভাবে চুপ থাকবেন না, ভয় হয় বড্ড। পূর্ণ দৃষ্টিতে চাইল সুলতান। ইচ্ছে করলো এক টানে নিজের বুকে মিশিয়ে নিতে মেয়েটাকে, হাত নিষ্পিস করে অশ্রু ভেজা নয়নজোড়া ছুঁয়ে দিতে। বড্ড কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। চাপা অভিমান জড়াচ্ছে বুকে। বণিকের মৃত্যু ভয় কেন ছুটে আসবে এলি? একদম আসবে না, শুধু তার জন্য ছুটে আসবে। মানের পাল্লা ভারী হলো, বুকে জড়িয়ে নেওয়ার পরিবর্তে বড় বড় কদম ফেলে হনহনিয়ে চলে গেল সে। ফেলে যাওয়া প্রতিটি পদচিহ্নের দিকে অনিমেষ চেয়ে রইল তার প্রেয়সী। ধীর পায়ে সেও বেরিয়ে এলো মহল ছেড়ে। সুলতান ইতোমধ্যে নিজ কেদারায় গিয়ে বসে পড়েছে। কোলে তুলে নিয়েছে তোহফাকে। তোহফার ছোট্ট ছোট্ট হাতগুলো খেলা করছে পিতার খোঁচা খোঁচা দাড়ির মধ্যে। মাঝে মাঝে দাড়িগুলো টেনে ধরে দুষ্ট করে হাসছে সে। অথচ কন্যার সাথে আজ হাসছে না সুলতান। সে নীরব, গম্ভীর। কালবৈশাখী মেঘ করেছে বুঝি কখনই? নিরাশ হয় বেগম। কালো মেঘ ঢেকে দিয়েছে তার নিজস্ব চাঁদটাকে। মনেই তালোয়ার তুলে নিল সে। পরখ করলো একবার মামা শ্বশুরকে। লোকটা বোধহয় লড়াইয়ের জন্যই অপেক্ষা করছিল। তার দৃঢ় বিশ্বাস এই খেলায় সেই জিতবে আজ। থাকছিল হাসলো বেগম। ঘণ্টা বাজিয়ে শুরু হলো লড়াই। তলোয়ারে তলোয়ারে সংঘর্ষ শুরু। একের পর এক প্রহার করছে দুজনেই। উত্তেজিত উপস্থিত দর্শকগণ। চারপাশে টহল দিচ্ছে সৈনিকেরা। লাফাচ্ছে তোহফা, খুশি হচ্ছে সে। ফাইজাকে জোর করে ধরে রেখেছে হাফসা। গভীর চিন্তা ভয়ে নিমজ্জিত জার্নাব। এই বুঝি ব্যথা লাগলো? তলোয়ার বুঝি আঁচড় কাটলো তার বোনের শরীরে? চিন্তিত আব্দুর রহমানও। তানহার অভিব্যক্তি বোঝা গেল না। সে বরাবরের মতোই নিশ্চুপ, স্বাভাবিক মুখভঙ্গি তার। মাহতাব আর চোখে জার্নাবের দিকে চেয়েই আছে। তার ধ্যান নেই এই লড়াইয়ে। মনের আকাশে ঘন কালো মেঘ জমল যেন। এই মেঘই তাকে কখনোই চোখে দেখবে না। আগেও বোকা ছিল, এখনও বোকা আছে। মাঝখান দিয়ে তাকে পাগল করে তুলেছে। এখন আবার পেয়েছে সুলতানাকে। সারাক্ষণ মুখে শুধু বোন বোন আর বোন। বোন ব্যথা পাবে, বোন কষ্ট পাবে। কেন? তাকে কি চোখে বাঁধে না? অনুভব করে না তার অনুভূতিগুলোকে? লড়াইয়ের মাঝে মাঝে সুলতানের দিকে তাকাচ্ছে বেগম। তলোয়ার ধরতে অমনোযোগী হচ্ছে সে। ধ্যান ছুটছে লড়াই থেকে। অথচ সুলতান একবারের জন্য তাকাচ্ছে না সেদিকে। নিখুঁতভাবে উপেক্ষা করে মুখ ঘুরিয়ে রেখেছে সে। ব্যথিত হয় বেগম। কমে আসে তলোয়ারের গতি। বেসামাল হয় তার দৃষ্টির তীক্ষ্ণতা। এই সুযোগটাই যেন খুঁজছিল হাদেদ। তলোয়ার উঁচিয়ে ধরে বেগমের উদ্দেশ্যে, কিন্তু প্রহার করা হয়ে ওঠে না। নিয়ন্ত্রণ করে নিচ্ছে বেগম। আবারও লড়াইয়ে মনোনিবেশ করে বেগম। দক্ষ হাতে চালায় অস্ত্র, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না তার মনোযোগ। আবারও ফিরে তাকালো সুলতানের দিকে। এদিকেই বোধহয় চেয়েছিল সুলতান। তাকে তাকাতে দেখে মুখ ঘুরিয়ে নিল অভিমানে। তাকাবে না সে, কিছুতেই তাকাবে না। কেন তাকাবে? আজ সে কিছুতেই দুর্বল হবে না। পেয়েছেটা কি এলি? যা ইচ্ছা তাই করবে, অশ্রু ঝরাবে ওই বণিকের জন্য। তাহলে এখন আবার তার দিকে তাকাচ্ছে কেন বারবার? যা ইচ্ছা করুক, সে কিছুতেই পাত্তা দেবে না। তাকাবেও না বেগমের দিকে। গোমরা মুখে বসে রইল তোহফাকে নিয়ে। স্থায়ী হলো না সেই দৃঢ়তা। আর চোখে আবারও তাকালো। মামাকে সে যতটা দুর্বল ভেবেছিল ততটাও নয়। ভালোই লড়ছে তখন থেকে। আকস্মাৎ বিচলিত হয়ে উঠল সে। মামা যদি আঘাত করে বসে এলির শরীরে? মেয়েটার তো একেবারেই মনোযোগ নেই লড়াইতে। হন্তদন্ত হয়ে তোহফাকে তানহার কোলে দিয়ে উঠে দাঁড়ালো। পরপর 4 বার চক্কর লাগালো লড়াইয়ের গোলাকার স্থানের চারপাশে। গম্ভীর আর শক্ত দৃষ্টিতে তাকালো মামার দিকে।
অগ্নি ছিল বুঝি সেই দৃষ্টিতে?